সামনেই বড়দিন, আর মাত্র 5 দিন পরেই সেই দিনটা চলে আসবে আর কি। তো আজকে 20 তারিখ। আর আমরা চলে এসেছি আপনাদের নিয়ে হুগলি জেলায় হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মের 3টি স্থাপত্যের ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। আজকের এই পর্বে থাকবে বড়দিনের ছুটিতে একদিনের ঘুরে বেড়ানোর সেরা ট্যুর প্ল্যান। ব্যান্ডেল চার্চের ডান দিক দিয়ে একটি গলি চলে গেছে, সেই গলিপথ ধরে আমরা এখন হাঁটছি। সেই গলিপথ ধরে হাঁটলেই আপনি গঙ্গার ধারে পৌঁছে যাবেন। নৌকা বিহার করে ইমামবাড়া পৌঁছে দেখবেন সেখানে প্রাচীন বিজ্ঞান প্রযুক্তিতে তৈরি সূর্যঘড়ি, যা আপনাকে অবাক করবে। 12টা বাজে, ঠিক তার পাশে ছাওয়া পড়েছে, তার মানে 1টা 4, একদম পারফেক্ট টাইম, একদম পারফেক্ট টাইম। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। আজকে 20 তারিখ, আর ঠিক 5 দিন পরেই বড়দিন। তো সেই জন্যই আমরা চলে এসেছি আজকে। আগেই বলেছি যদি কোথায় এসেছি, ব্যান্ডেল চার্চে। তো ব্যান্ডেল চার্চে দেখুন আর কি, মানে এত সুন্দর এদের ডেকোরেশন, এত সুন্দর এদের শৃঙ্খলা, মানে না আসলে আপনারা বিশ্বাস করবেন না। আর বড়দিনের দিন তো আলাদা একটা ব্যাপার থাকবে, তো দেখতে থাকুন। চারদিকে মেলাও থাকবে এবং এই সপ্তাহটা জুড়ে বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এই জায়গাটা। তাই শীতকালে একটা সুন্দর ঘোরার জায়গা এই হুগলির ব্যান্ডেল চার্চ। প্রথম প্রশ্নটা হলো, আপনি কিভাবে যাবেন? 9টা 25-এ ট্রেন ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল লোকাল ছাড়াও আপনি বর্ধমান মেন বা কাটোয়া লোকালেও যেতে পারেন। 9টা 25-এ টাইম ছিল ব্যান্ডেল থেকে, কিন্তু ছেড়েছে 9টা 31-এ। তাই হাওড়া থেকে যখনই ব্যান্ডেল লোকাল ধরবেন চেষ্টা করবেন তার আগে ট্রেনটা ধরার, কারণ অলরেডি ট্রেন লেট করেছে এবং আমাদের যেতেও দেরি হয়ে যাবে। হাওড়া থেকে 39 কিলোমিটার রাস্তা আপনি ট্রেনে করে অতিক্রম করবেন মাত্র 1 ঘন্টার মধ্যে, এবং ট্রেন ভাড়া লাগবে 10 টাকা। 10টা 41 বাজে, তো 10টা 41-এ ট্রেন ঢুকেছে ব্যান্ডেল স্টেশনে। চলুন এই স্টেশন চত্বর থেকে আমরা টোটো পেয়ে যাব, দেখাই আপনাদের পুরোটা। ব্যান্ডেল স্টেশনে পৌঁছে তো গেলেন, এবার আপনাকে ঠিক করতে হবে আপনি ভিডিওতে দেখানো স্পটগুলো ভেঙে ভেঙে আলাদা আলাদা করে টোটো বা অটো করে ঘুরবেন, নাকি রিজার্ভ করে ঘুরবেন। সকালে ব্রেকফাস্ট করতে চাইলে অনেক জায়গা পেয়ে যাবেন স্টেশন চত্বরে। তারপর দুপা হাঁটলেই আমাদের মতো আপনিও টোটো নিতে পারেন। আজকে ভ্রমণের প্রথম স্পট দেখতে চলুন ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম ব্যান্ডেল চার্চে। স্টেশন থেকে মাত্র 10 মিনিট অটো চাপলেই ব্যান্ডেল চার্চের সামনে চলে আসে। আর ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা। চলুন তবে ব্যান্ডেল চার্চের ভিতরে প্রবেশ করা যাক। তার আগে প্রাথমিক কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। প্রতিদিনই খোলা থাকে এই চার্চ, এবং এই গির্জার দর্শনের সময়টা হলো সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত, এবং এখানে যেতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। আমরা এখন ব্যান্ডেল চার্চ চত্বরে ঘুরে বেড়াচ্ছি। এই যে ব্যান্ডেল চার্চ সংলগ্ন একটা পার্ক রয়েছে, এই পার্কটা বেশ কিন্তু প্রসারিত। এই যে ব্যান্ডেল চার্চটা আপনারা দেখছেন আজকে, এইটার কিন্তু আজকের নয়, এটা বহু পুরনো, বলা যায় মুঘল সম্রাটদের আমলের। 1571 খ্রিস্টাব্দে যখন মানে পর্তুগিজরা বাংলায় আসে, তখন কিন্তু তারা এই বন্দর, মানে সামনেই যে নদী রয়েছে, এই নদীটা হুগলি নদীকে তারা বন্দর হিসেবে ব্যবহার করত। তারপর মুঘল সম্রাট আকবরের থেকে পর্তুগিজরা এই শহরটিতে বসবাসের সুযোগ পায় এবং শহরটিতে ধর্মাচরণেরও সুযোগ পায়। তারপর ধর্মাচরণ করতে করতে পর্তুগিজরা শেষ পর্যন্ত এখানে একটা বড় গির্জা তৈরি করলেন, যেটা সম্ভবত 1599 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। সেটাই হলো আজকের এই ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি ব্যান্ডেল বা ব্যান্ডেল চার্চ। আমার পেছন দিকে যে চার্চটা দেখছেন আর কি, এটা তো ব্যান্ডেল চার্চই। তো এই যে বিল্ডিংটার মধ্যে রয়েছে মা মেরির আর কি সমস্ত অলৌকিক মানে কাহিনী আর কি, তার সুন্দর ছবি। আর এই যে প্রার্থনা, এখানে ভেতরে একটা সুন্দর প্রার্থনা গৃহ আছে, যেখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোভাইডেড। এবার ওই প্রার্থনা গৃহটা কমপ্লিট মানে দেখার পরে ওর সুন্দর রাস্তা করা আছে, মানে দেখানো আছে যে এইভাবে এইভাবে যাওয়া যাবে। তো এটা থেকে একদম ওপরে উঠে যায়, ওপরে গিয়ে মা মেরি, যিশু, ওনাদের মানে একটা মূর্তি আছে। আর তার সামনে এই যে দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে আর কি,
তো এখানে মানে করা হয়, মোমবাতি জ্বালানো হয় ওনাদের উদ্দেশ্যে। ইভেন যার যার পেয়ার যা থাকে আর কি, সেই পেয়ার গুলো জ্বালানো হয় আর কি। দিয়ে আবার ওই নিচ থেকে আবার রাস্তা আছে, খুব সুন্দর, মানে নামার রাস্তাটা আরো বেশি সুন্দর যতটা ওঠাটা আর কি। তো আপনারা আসলে কিন্তু এই জিনিসটা অবশ্যই দেখবেন, মানে ব্যাপারটা এত ভালো লাগবে, না দেখলে ঠিক আমি আপনাদের বোঝাতে পারবো না। মেন গেট দিয়ে প্রবেশ করার পর আরও একটি গেট পেরোতে হবে আপনাকে। বড়দিন উপলক্ষে মানে চার্চের সব গোছানো চলছে আর কি। দেখুন রং করা হচ্ছে পাঁচিলগুলোতে, তারপরে যে মূর্তিগুলো দীর্ঘদিন বলতে মানে 1 বছর আর কি, 1 বছর যেভাবে মানে অপরিষ্কার হয়ে থাকে, জল ধুলো বালি সেগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর কি। মানে এগুলো করে আরও বেশি মূর্তিগুলোকে উজ্জ্বল লাগছে এবং দেখতেও খুব ভালো লাগছে। আর আপনারা যখন আসবেন এই জায়গাটা কিন্তু এতটা ফাঁকা থাকবে না। আমরা যেহেতু ভিডিওটা শ্যুট করছি প্রায় 4-5 দিন আগে, তাই যখন কিন্তু আপনারা আসবেন প্রচণ্ড ভিড় থাকবে আশা করা যায়। তো আগে থেকে একটা প্ল্যান করে নিন, উইকেন্ডে কিংবা 25শে ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়ুন বাড়ি থেকে আর চলে আসুন সোজা ব্যান্ডেল চার্চ। প্রবেশ করার পর সুন্দর গোছানো বাগানে নানান মূর্তিসহ মূল গেটের পাশে একটা মাস্তুল প্রদর্শন করা আছে। চলুন সেটা আগে দেখাই আপনাদের। 1655 সালে পর্তুগিজ জাহাজ রক্ষা করার স্মৃতি হিসেবে সেই জাহাজের ক্যাপ্টেন মাতা মেরিকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি মাস্তুল দান করেছিলেন এই ব্যান্ডেল চার্চে। সরকারি উদ্যোগে সেই মাস্তুলটি সংরক্ষণ করে প্রদর্শন করা হয়েছে এখানে। ব্যান্ডেল চার্চে প্রায় বিভিন্ন স্কুল থেকে পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়। এই সুন্দর ঐতিহাসিক সৌধ স্থাপত্য যে কোনো মানুষেরই ভালো লাগবে, আর আপনি যদি ভ্রমণপ্রেমী বাঙালি হন তবে তো আরোই ভালো লাগবে আপনার। চলুন আরো অনেক কিছু আছে দেখার মতো, সেগুলো দেখাই। এই প্রার্থনা কুণ্ডে আপনি গডের কাছে প্রার্থনা করতে পারেন, তারপর সোজা চলে যান প্রেয়ার হলে। এখানে শান্ত নীরবতার পরিবেশ আপনার চঞ্চল মনকে কিছুক্ষণের জন্য শান্তি প্রদান করবে। এত বড় গির্জা ঘুরে দেখতে দেখতে যদি আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তবে সেই ব্যবস্থাও এখানে উপলব্ধ আছে। এই সিঁড়ি দিয়ে নেমে আপনার বাঁদিকে একটু হাঁটলেই এই ওয়াশরুমটা আপনি পেয়ে যাবেন। শুধু গির্জার ভিতরে নয়, বাইরের উন্মুক্ত প্রাঙ্গণে অনেকগুলি মূর্তি রয়েছে দেখার মতো। বিশেষ করে মাতা মেরি, যিশুর রঙিন মূর্তিগুলি কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। গেটের বাইরে কেনাকাটা করার মতো অনেক কিছু পাবেন। আর যদি আপনি বড়দিনের ছুটিতে এখানে বেড়াতে আসেন তবে বিশাল মেলার আয়োজন হয় এখানে, তা দেখতে পারবেন। তখন কিন্তু প্রচুর জিনিস পাবেন। ব্যান্ডেল চার্চের মেন গেটের ডান দিক থেকে একটা গলি চলে গেছে, সেই গলিটা ধরে আমরা এখন হাঁটছি। এই গলিটা ধরে হাঁটলে আপনি একদম পিকনিক স্পটে পৌঁছে যাবেন, যেটা হচ্ছে গঙ্গার ধারে। আর এত সুন্দর পরিবেশ, সেটাই আপনাদের দেখাতে যাচ্ছি, চলুন সঙ্গে দেখবেন। স্পটে এসে যদি টয়লেটের দরকার থাকে, এই যে পেছনে টয়লেটের জায়গা রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, ব্যবহার করাই যায়। পিকনিক স্পট তো আগে দেখলেন তো এখানে টয়লেটের ব্যবস্থা ঠিকঠাকই আছে আর কি। এছাড়া দেখুন বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য মানে নাগরদোল্লা, তারপরে ছোটো ছোটো যে দোল্লা, হেলিকপ্টার, এগুলো সমস্ত রয়েছে। আর ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন পিকনিক শুরু হয়ে গেছে অলরেডি, মানে পিকনিক করছে আর কি। আসুন আরও দেখায় কাজ, মানে যেখানে কেউ নেই সেখানে আমরা গিয়ে হাজিরে, কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, জোয়ারের সময় মনে হয় এখানে জল চলে আসে, সেই জল আসলে এই নৌকা করে যাওয়া যায় আর কি। চলুন কাকুকে জিজ্ঞেস করি ইমামবাড়া যাওয়া যায় কিনা। কাকু, ইমামবাড়া যাওয়া যায় এটা দিয়ে? হ্যাঁ, এখান থেকে ছাড়ে? কত নেন? কজন আছে? 2 জন। আপ ডাউন করবেন? খালি যাবেন? না না, যাবো। খালি যাবেন? আপ ডাউন করলে ভালো হতো, 320 টাকা দুজনে। আপ ডাউনে যাওয়া আসা করলে 320 টাকা। 320 টাকা? হ্যাঁ। আর শুধু গেলে? শুধু গেলে 200 টাকা।
জলপথ ছাড়াও কিন্তু পরবর্তী গন্তব্য ইমামবাড়া যেতে পারেন। সেক্ষেত্রে ব্যান্ডেল চার্চের গেটের বাইরে টোটো বা অটো পেয়ে যাবেন। ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মধ্যে। আমরা যখন নৌকা ভাড়া নিয়ে দাম দর করছি তখন আরো অনেকে হাজির। ধীরে ধীরে সাবধানে উঠে নৌকা বিহার শুরু হলো। 10 মিনিটের মতো রাস্তা অতিক্রম করলেই পৌঁছে যাবেন ইমামবাড়া। বড়দিনে যখন ঘুরতে আসবেন ব্যান্ডেল চার্চে তখন কিন্তু এই নৌকা করে ইমামবাড়া যাওয়া যেতেই পারে, তবে 200 টাকা ভাড়া বললো। ব্যান্ডেল চার্চে যখন 25শে ডিসেম্বর থেকে যাবেন সম্ভবত তখন আরও বেশি বলবে। দাদা 25শে ডিসেম্বর কত হবে ভাড়া? তাও কত বাড়তে পারে? 6 জন থাকলে 100 টাকা। 6 জন থাকলে 5 জন 6 জন থাকলে 100 টাকা। মাথা পিছু 100 টাকা, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা দুটোই? আচ্ছা, এখন আপাতত আমাদের দুজন আছি, মাথা পিছু 75 টাকা করে পড়লো, 150 টাকা তাও শুধু যাওয়া। এবং এ সময় তো বলছেন যে 25শে ডিসেম্বর আরও বাড়বে, তো সেই বুঝেই আপনারা আসবেন। তবে এই নৌকা বিহারটা অবশ্যই ভালো লাগবে কিন্তু। জায়গায় নামিয়ে দেবে ইমামবাড়া যাওয়ার জন্য। এরপর এখান থেকে সরু রাস্তা বয়ে ওপর দিকে উঠে আপনাকে ইমামবাড়া যেতে হবে। টিকিট এখানে 20 টাকা করে, তাই তো? 20 টাকা। দেখি টিকিটটা। নদীপথে ইমামবাড়া পৌঁছালে টিকিট কেটে প্রথমেই যে আশ্চর্যের জিনিসটা আপনি দেখতে পাবেন সেটা হলো সূর্য ঘড়ি। মানে ঘড়ি না দেখে সূর্যের আলোর ছায়া থেকে আপনি বুঝতে পারবেন যে এখন কটা বাজে। এ এক আশ্চর্যের জিনিস। আর এইদিকে সূর্যের ছাওয়াটা যেদিকে পড়েছে সেইটা টাইম দেখুন, এই যে 12টা বাজে, ঠিক তার পাশে ছাওয়া পড়েছে, তার মানে 1:04, একদম পারফেক্ট টাইম, একদম পারফেক্ট টাইম। বিজ্ঞান প্রযুক্তি আমাদের দেশে যে আগেও মজবুত ছিল এটা হলো তারই দৃষ্টান্ত। ইমামবাড়ার দেওয়ালটা ভালো করে লক্ষ্য করুন। প্রথমে দেখুন আরবিতে লেখা আছে, এবার মোস্টলি আরবি ট্রান্সলেটটা আবার ইংলিশে খুব সুন্দর করে লেখা আছে। তো আমরা দেখাবার চেষ্টা করছি, জানি না বুঝতে পারবেন কিনা। তবে চলুন ইমামবাড়ার ভেতরে যাওয়া যাক। ইমামবাড়াটি তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সালের মধ্যে, মানে এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে এই হুগলির ইমামবাড়া নির্মিত হয়েছিল। ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াকফ অর্থাৎ দেবোত্তর বলে ঘোষণা করে গিয়েছিলেন। যেহেতু আমরা ব্যান্ডেল চার্চ থেকে নৌকা করে এসেছি তাই আমরা ইমামবাড়ার একদম পেছন দিকে নেমেছিলাম, আর পেছন দিকে নেমে ওখান থেকে 20 টাকার টিকিট কেটে আমরা প্রথমে সূর্যঘড়ি দেখে তারপরে ইমামবাড়ায় ঢুকেছি। ব্যান্ডেল থেকে যদি আপনি টোটো বা অটোতে আসেন তাহলে ঠিক আপনি এই গেটের উল্টো দিকে, এই যে এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এন্ট্রি গেট আর কি, তো ওখানে নামবেন। ওখানে নামার পরেই আপনি পুরো ইমামবাড়াটা দেখতে পাচ্ছেন, আর ওই সাইডটা করে গেলেই আপনি গঙ্গার দিকটা যাচ্ছেন, আর ওই দিকটাই রয়েছে সূর্যঘড়ি। ক্লক টাওয়ারে ওঠার জন্য দুটো গেট আছে। দুটো গেট বলতে একটা এদিকে যেটা দেখতে পাচ্ছেন এদিকে লেডিস, আর এদিকে হচ্ছে জেন্টস। তো দুটো গেট থেকে দুজনকে দুইভাবে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক, দেখে নিন। মীর কিয়ামত আলী 11,721 টাকা দিয়ে যে বিদেশ থেকে ঘড়ি এনে এখানে লাগিয়েছিলেন সেটি এখনো সচল। সেই ঘড়িতে সপ্তাহে একদিন দম দিতে লাগে, আর দুজন লোক 20 কেজি ওজনের চাবি দিয়ে সেটি দম দেন। তো উঠতে গেলে আপনারা জানেন এখান থেকে আসুন, মানে জেন্টসদের জন্য। তো আসুন দেখায় সিঁড়ি কটা আছে বলো। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের এন্ট্রি, আর এখান থেকে ক্লক টাওয়ার উঠতে হবে। ক্লক টাওয়ার টোটাল 152টা সিঁড়ি আছে, আর উপরে ওঠার পরে আপনি খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। অনেকগুলো সিঁড়ি, ধীরে ধীরে উঠতে হবে। কিন্তু একটা জিনিস, এত প্রাচীন স্থাপত্য কিন্তু মানুষের অসচেতনতা দেখুন, এখানে নাম খোদাই করেছে প্লাস পানির পিক ফেলেছে, এইগুলো কিন্তু কোনো মানে হয় না। মানে এত প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তা সত্ত্বেও কিছু কিছু মানুষের এই অসচেতন কার্যকলাপ সত্যি খুব
খারাপ বিষয়। কটা সিঁড়ি আছে এখনো? অনলি 57। এখনো পর্যন্ত হ্যাঁ। মানে হাফ ধরে যাচ্ছে। সঙ্গে থাকুন, আরো দেখুন। আরও দেখতে থাকবো, আরও উঠবো, মানে একটা বা দুটো ফ্লোর অব্দি খুব সুন্দর হুগলি ব্রিজটাও দেখা যাচ্ছে। চলুন যাওয়া যাক তার উপরে। ক্লক টাওয়ারে মেশিন ঘরের ঠিক ওপরে 3টি কয়েক কুইন্টাল ওজনের 3টি ঘন্টা আছে, যার ওজন 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘন্টাগুলি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘন্টাটি 1 ঘন্টা অন্তর বাজে। পায়ে হেঁটে ক্লক টাওয়ারের ওপরে আপনি যখন 152টা সিঁড়ি অতিক্রম করে উঠবেন, তখন পাখির চোখে এই সুন্দর দৃশ্যটা আপনি উপভোগ করতে পারবেন। আপনি যদি ব্যান্ডেল চার্চ থেকে সড়ক পথে ইমামবাড়া আসতেন, তবে আপনাকে এখানে নামতে হতো। এখানে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড রয়েছে। তাছাড়া যদি আপনি পার্সোনাল কারে আসেন, এখানে পার্কিং জোনও রয়েছে আলাদা করে। ইমামবাড়া থেকে বেরিয়ে আপনি টোটো ধরতে পারেন সোজা হংসেশ্বরী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। বিভিন্ন রকম ভাড়া আছে, ভাড়ার কোনো ঠিক নেই। 100-150 আমরা দুজন আছি যেহেতু, সেই জন্য হয়তো ভাড়াটা একটু বেশি লাগছে। যখন আপনারা গ্রুপে আসবেন তখন হয়তো ভাড়াটা একটু কমই লাগবে। এখন আমরা নামলাম হচ্ছে একদম মন্দিরের সামনে, মানে হংসেশ্বরী দেবীর মন্দিরের সামনে। এবার দেখুন, আমরা দেখাচ্ছি আর কি মন্দির। আপনি যদি পুজো দিতে চান, তাহলে এখান থেকে পুজোর ডালা সামগ্রী কিনে নিতে পারেন। আবার কিছুটা এগোলে জুতো রেখে হাত পা ধুয়ে পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন। দেখুন, এই জায়গাটায় জুতো রাখতে পারেন, 2 টাকা করে নেয়। এমনকি আপনি যদি বাইক বা স্কুটার নিয়ে যান, সেটাও এখানে পার্কিং করতে পারেন, 10 টাকা চার্জ নেবে। আর সাইকেল রাখলে 5 টাকা। হংসেশ্বরী মন্দিরে মাকে প্রতিদিন মাছ ভোগ দেওয়া হয়। আপনি যদি মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তবে আপনাকে কুপন কাটতে হবে 50 টাকা দিয়ে। আর চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে। 7টার সময় মন্দির খুললেও আপনি 8টা থেকে পুজো দিতে পারবেন নামগোত্র দিয়ে। আরতি হয় 11টায়, আর ভোগ আরতি হয় 12টায়, আর আপনি প্রসাদ পাবেন ঠিক দুপুর 1টা থেকে। এবার আপনাদের মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটা একটু জানাই। রাজা নৃসিংহদেব 1799 সালে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 সালে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের মতো নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় 70 ফুট। গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত শায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত। দেবী মূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী। হংসেশ্বরী মন্দিরের পাশে টেরাকোটা নির্মিত এই অনন্ত বাসুদেবের মন্দির অবস্থিত। দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ অর্থাৎ ASI দ্বারা সংরক্ষিত। মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পুজো পাঠের ব্যবস্থা আছে। ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন। আপনি যদি হংসেশ্বরী মন্দির থেকে বাঁশবেড়িয়া সংলগ্ন আরও কিছু পর্যটন কেন্দ্র ঘুরতে চান, তাহলে লিস্ট আছে, নির্বাচন করে জায়গাগুলো ঘুরতে পারেন। আজকের একদিনের পুরো ট্যুরটা কিন্তু আপনি ব্যান্ডেল থেকে না শুরু করে বাঁশবেড়িয়া থেকেও করতে পারেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।